টি-20 ফরম্যাটে সর্বশেষ 4টি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশ, আর এই ফরম্যাটে সর্বশেষ 7টি দ্বিপাক্ষিক সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তাহলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ যে টি-20 সিরিজটা শুরু হচ্ছে চট্টগ্রামে, সেই সিরিজে ফেভারিট কোন দল বুঝতেই পারছেন। বাংলাদেশ যে 4টি সিরিজ টানা জিতেছে তার মধ্যে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি, আমরা পাকিস্তানকে হারিয়েছি, আমরা নেদারল্যান্ডসটা ব্র্যাকেটবন্দি করে রাখলেও সর্বশেষ আফগানিস্তানকে হারিয়েছি। আর ওয়েস্ট ইন্ডিজ যে 7টা সিরিজ হেরেছে তার মধ্যে বাংলাদেশের কাছে তারা হেরেছে, তাদের দেশে তারা হেরেছে, 3-0 ব্যবধানে তারা হেরেছে, এবং সর্বশেষ কিছুদিন আগে নেপালের কাছে সিরিজ হেরেছে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ যেই সিরিজটা শুরু হচ্ছে টি-20 ফরম্যাটে, সেই সিরিজে বাংলাদেশ তাই ওভারওয়েলমিং ফেভারিট। বাংলাদেশ যদি এই সিরিজ না জিতে তাহলে আমি ভীষণ অবাক হব, বাংলাদেশ যদি 3-0 ব্যবধানে জিতে তাহলে অবাক হব না। আইসিসি টি-20 র্যাঙ্কিংটার দিকে আমাদের খুব একটা নজর নেই, কেননা ওয়ানডে র্যাঙ্কিংটা যেমন খুব গুরুত্বপূর্ণ 2027 বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে, টি-20 হিসাবটা সেটা নয়। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে, সো সেই কারণে ওই দিকটা অত নজর রাখছি না। কিন্তু এই যে টানা আমরা 4টা সিরিজ জয় সত্ত্বেও র্যাঙ্কিংয়ের 9 নম্বরে আছি, টানা 7টা সিরিজ হারা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ র্যাঙ্কিংয়ের 6 নম্বরে আছে, এইটা আসলে কোনো কিছুই ম্যাটার করে না। আমার মনে হয় যে এই টি-20 সিরিজ বাংলাদেশ অবশ্যই জেতার মতো দল, বাংলাদেশের সিরিজ অবশ্যই জেতা উচিত, এমনকি সেটা 3-0 ব্যবধানে হলেও খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে। কিন্তু প্রথম ম্যাচটা যখন আমরা খেলতে নামছি তখন আমাদের 11টা কি হবে সেইটা নিয়ে কোচ, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট তাদের একটা সমস্যা রয়েছে। সমস্যাটা এক অর্থে মধুর সমস্যা, সমস্যাটা এক অর্থে একটু জটিল সমস্যা। কোন জায়গাটাতে এবং এই প্রবলেমটা আসলে কি, ফাইনালে গিয়ে কিরকম একাদশ আমরা খেলতে পারি তা নিয়ে আলোচনাটা করছি। দেখুন, আমরা আফগানিস্তানের বিপক্ষে লাস্ট যে সিরিজটা জিতেছি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টি-20 ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজ হিসাব করলে এই জয়টা আমাদের ক্রিকেট ইতিহাসে টি-20 ফরম্যাটে সবচেয়ে বড় জয়গুলোর একটা। আমি পুরো সিরিজ ধরে আসলে বলছি, আফগানিস্তান টি-20তে ভাই ডেঞ্জারাস দল, সেই দলের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি, শারজাতে গিয়ে জিতেছি, 3-0 ব্যবধানে জিতেছি, আমাদের নিয়মিত অধিনায়ক লিটন দাস ছাড়া জিতেছি, আমাদের মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের আনএভেলেবল থাকা সত্ত্বেও আমরা জিতেছি, আমাদের আরেকজন যে ছিলেন সৌম্য সরকার, তিনি দলের সঙ্গে স্কোয়াডে থেকেও ভিসা জটিলতার দলের সঙ্গে যোগ দিতে পারেননি, তাকে ছাড়াও আমরা আসলে জিতে গিয়েছি। সো এই এতগুলো ফ্যাক্টর যখন আপনি মাথায় রাখবেন, স্পেশালি আফগানিস্তান টি-20 যেরকম ফোর্স এবং বাংলাদেশ টি-20তে বাংলাদেশকে যেরকম আসলে খুব একটা রেকগনাইজ করা হয় না, এই সব কিছু বিবেচনায় নিলে লাস্ট সিরিজটা বাংলাদেশের, আমি বললাম, আমাদের টি-20 হিস্ট্রিতেই দ্বিপাক্ষিক সিরিজ হিসাবে সবচেয়ে গ্রেটেস্ট এভার অ্যাচিভমেন্টগুলোর মধ্যে থাকবে, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। ঠিক তেমনিভাবে ওয়েস্ট ইন্ডিজ যে নেপালের কাছে যে টি-20 সিরিজটা হেরে গেল, সেটা ওয়েস্ট ইন্ডিজের আবার ক্রিকেট হিস্ট্রিতে সবচেয়ে লোয়েস্ট পয়েন্টগুলোর একটা হয়ে থাকবে নিঃসন্দেহে। ফলে বাংলাদেশ অনেকগুলো জায়গা থেকে রাইট নোটে এই সিরিজটা শুরু করছে, কিন্তু একাদশ নিয়ে আমি যেটা বলছিলাম যে মধুর সমস্যা, জটিল সমস্যা, সেই জায়গাগুলো তৈরি হতে পারে কোন কোন জায়গায়। ধরেন আমাদের ক্যাপ্টেন লিটন দাস, তিনি এই সিরিজে ইনজুরি কাটিয়ে ফিরেছেন, একাদশে তো তিনি খেলবেনই, লিটনকে একাদশে কোন জায়গাটা খেলানোটা সুইটেবল হবে। ধরেন আমাদের সাইফ হাসান, তাকে তো একাদশে অবশ্যই খেলানো উচিত, লাস্ট টি-20 ইনিংসটাই তার 64 রানের, এবং ওয়ানডেতেও তিনি কিরকম ফর্মে রয়েছেন, ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনি কিরকম খেলেছেন, তাকেই বা কোথায় খেলানো হবে। মিডল অর্ডারে আমাদের পুরো স্কোয়াডটাতে অনলি রেকগনাইজ ব্যাটসম্যান হচ্ছে গিয়ে তাওহিদ হৃদয়, তাকে গত সিরিজটাতে জ্বরের কারণে তিনি আসলে ওই একটা ম্যাচও খেলতে পারেননি, সো তাকে কি এখানে একাদশে ইনক্লুড করা হবে কিনা, কোন জায়গাটাতে ইনক্লুড করা হবে। গত সিরিজে আমাদের যিনি ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ছিলেন জাকের আলী অনিক, তার ব্যাটিং এর অবস্থা তো যাচ্ছে তাই, সো গত সিরিজে ভারপ্রাপ্ত ক্যাপ্টেনকে কি আমরা রাখবো একাদশে, নাকি আসলে তাকে একাদশে রাখবো না। আর আমাদের বোলিং ডিপার্টমেন্ট নিয়েও ওই জায়গাটাতে একটুখানি ওই সমস্যাটা অবশ্য তুলনামূলক কম, কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টের এই সমস্যার জায়গাগুলো নিঃসন্দেহে থেকেই যাচ্ছে। ধরেন আমি শুরু থেকে শুরু করি, আমাদের ওপেনিং প্লেয়ার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটাতে এই দুইজনই 50 করেছেন, এবং ওই যে আমরা 152 রান চেস করতে নেমে এই দুইজনেরই তো 109 রানের জুটিতে আমরা জয়ের একটা ভিত পেয়ে যাই। হ্যাঁ, তারপরে আমাদের ওই যে 9 রানে 6-7 উইকেট হারিয়ে, আমরা 6 উইকেট হারিয়ে আমাদের একটা খুবই একটা এলোমেলো অবস্থা তৈরি হয়েছিল, কিন্তু তারপরে তো আমরা ম্যাচটা জিতে গেছি এবং এই দুইজনই 50 করেছিলেন। সেকেন্ড ম্যাচটাতে দুইজনই ব্যর্থ হয়েছেন, থার্ড ম্যাচে গিয়ে আবার দুইজন অল্প অল্প সফল হয়েছেন।
18 রান এবং 33 রান করেছেন। এখন টি-20 ফরম্যাটে আমরা যেই ক্রিকেটটা খেলতে চাই, যেই ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই, সেই পারভেজ ইমন ও তানজিদ তামিমের ব্যাটিং এ সেরকম প্রতিশ্রুতি অন এন্ড অফ আমরা আসলে দেখেছি। সো লাস্ট সিরিজেও তাদের ওরকম প্রথম ম্যাচটাতে ওইরকম দুইজনেরই 50 আছে, দুইজনের 100 পার্টনারশিপ আছে। এই পার্টনারশিপটা কি আমরা আসলে ব্রেক করব? লিটন দাস ফিরছেন, সো একাদশে তিনি থাকবেন এবং তিনি আসলে 3 নম্বরেই খেলবেন। সেই 3 নম্বর জায়গাটা তার জন্য ফিক্স, সেটা আমরা আসলে বলতে পারি। তাহলে সাইফ হাসানের জায়গাটা কোথায়? সাইফ হাসান টি-20 ফরম্যাটে ওই যে আফগানিস্তানের সঙ্গে সিরিজের প্রথম 2টা ম্যাচে খুব ভালো করতে পারেননি, কিন্তু লাস্ট ম্যাচটাতে তিনি 64 রানে একটা ইনিংস খেলেছেন এবং তারপরে ওয়ানডেতে তো তার যেটা নতুন ভাবে তিনি যেভাবে নিজেকে চেনাচ্ছেন, তাকে কি একাদশের বাইরে রাখার সুযোগ রয়েছে? তো সাইফের যদি পজিশন আপনি বলেন যে আইদার আপনার 2 ওপেনার হিসেবে খেলাতে হবে অথবা আপনার নাম্বার 3-তে খেলাতে হবে, এইসব জায়গাতে তো জায়গা নাই। সেই ক্ষেত্রে কি সাইফ হাসানকে 4 নম্বরে খেলানোর একটা রিস্ক টিম ম্যানেজমেন্ট নেবে কিনা? আউট অফ দ্য বক্স ভাবনাটা টিম ম্যানেজমেন্ট ভাববে কিনা? একেবারেই যে আউট অফ দ্য বক্স সেটা আপনি বলতে পারবেন না, কেননা নেদারল্যান্ডসের বিপক্ষেও যেই সিরিজটা দিয়ে সাইফের কামব্যাক হলো, সেইখানে কিন্তু তিনি এই জায়গাটাতে ব্যাটিং করেছিলেন, যদিও তারপরে গিয়ে তিনি ওই ওপেনিং 3 নাম্বার ওই জায়গাগুলো টপ অর্ডারেই সাফল্যটা পেয়েছেন। সো টিম ম্যানেজমেন্ট কি এরকম একটা ভাবনার জায়গা সাইফ হাসানকে একাদশে অ্যাকোমোডেট করার জন্য এইটা আসলে তারা করবেন কেন? নাকি সাইফকে জায়গা দিতে গিয়ে আমাদের পারভেজ ইমন বা তানজিদ তামিমের এই ওপেনিং পার্টনারশিপের যে কাউকে একজনকে ড্রপ করা হবে? টিম ম্যানেজমেন্টের সামনে সেই ডিসিশনের জায়গাটা কিন্তু রয়েছে, যে কারণে আমি বলছিলাম যে এটা একই সঙ্গে মধুর সমস্যা, একই সঙ্গে জটিল সমস্যা। এখন তাওহিদ হৃদয়, তিনি আমাদের, আমি বলছিলাম যে অনলি রেকগনাইজড ব্যাটসম্যান মিডল অর্ডারে, গত সিরিজে জ্বরের কারণে সে মানে তাকে একাদশে তিনি অ্যাভেলেবেল ছিলেন না, খেলতে পারেনি। এখন কি তাকে একাদশে খেলানো হবে নাকি হবে না? গত সিরিজের 3টা ম্যাচই 4 নম্বরে ব্যাটিং করেছেন জাকের আলী অনিক, যিনি ক্যাপ্টেন ছিলেন, ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ছিলেন, এবং 3 ম্যাচ মিলিয়ে তিনি কত 48 রানের মতো মনে করেছেন, 6 রান, 32 রান এবং 10 রান। ওয়ানডেতে তিনি অলরেডি একাদশ থেকে বাদ পড়ে গিয়েছেন। তো গত সিরিজে তিনি ক্যাপ্টেন ছিলেন, তাকে তো আর বাদ দিয়ে একাদশ হবে না। এই সিরিজে তো তিনি ক্যাপ্টেন নেই, তাকে কি আসলে বাদ দেওয়া হবে কিনা? আর মিডল অর্ডার আরেকজন যে ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি 3 ম্যাচের মধ্যে 2টাতে ডাক মেরেছেন, ফলে তাকে বাদ দেওয়াটা তুলনামূলক সহজ, তাকে আপনি বাদ দিয়েই দিতে পারেন। নুরুল হাসান সোহানকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যারাই মানে এই কথাবার্তাগুলোও বলবেন যে না সোহান টিমে থাকছেন কি থাকছেন না অনিশ্চয়তার জায়গায়, এটা হচ্ছে কি একটা মানে সেফ বলার জন্যই বলা, এটা আসলে কোনো যুক্তি নেই। কেননা গত সিরিজে যে 3টা ম্যাচ আমরা আফগানিস্তানের বিপক্ষে জিতেছি, ফিনিশার রোলটা ঠিক এক্স্যাক্টলি যে রোলটা প্লে করা উচিত সেইটাই নুরুল হাসান সোহান রোল প্লে করেছেন। যেটা বলছিলাম ফার্স্ট ম্যাচটাতে আমাদের বিনা উইকেটে 109 থেকে আমরা 118তে যে 6 উইকেট হয়ে গেল, সেই তারপরে যে দলকে যে ম্যাচটা জিতিয়েছেন সেইখানটাতে সোহানের ওই ইনিংসটা ছিল গুরুত্বপূর্ণ। 13 বলে 23 রান, 21 বলে 31 রান। পরের ম্যাচে লাস্ট ম্যাচে 9 বলে 10 রান, 3টা ম্যাচে তিনি নট আউট ছিলেন। সো সোহানকে আপনি একাদশ থেকে কিভাবে বাদ দেবেন? বাদ দেওয়ার আসলে এই জায়গাটাতে কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, একটা প্রশ্নের জায়গা যেটা থাকতে পারে যে আমরা কি 6-5 কম্বিনেশনে খেলবো নাকি 7-4 কম্বিনেশনে খেলবো। গত সিরিজে আফগানিস্তানের বিপক্ষে 3টা ম্যাচে কিন্তু আমরা 6-5-এ খেলেছি, অর্থাৎ 6 জন রেকগনাইজড ব্যাটসম্যান, 5 জন রেকগনাইজড বোলার। এশিয়া কাপের একটা ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাতে ইনফ্যাক্ট আমরা 7 জন ব্যাটসম্যান এবং 4 জন বোলার নিয়ে খেলেছিলাম এবং 5th বোলিং কোটার ওই পুটা পূরণ করেছিলেন হচ্ছে শামীম পাটোয়ারি এবং সাইফ হাসান মিলে, এবং তাতেই 2 জন মিলে তাদের 4 ওভারে 55 রান দিয়ে আমাদের মোটামুটি ম্যাচ হারানোর মতো একটা অবস্থা তৈরি করেছিলেন। ফলে ওই জায়গা থেকে টিম ম্যানেজমেন্ট সরে এসছে। আমার কাছেও তাই মনে হয় যে এইখানে আমরা 6 জন প্রপার ব্যাটসম্যান এবং 5 জন প্রপার বোলার নিয়ে খেলবো। এখন ওই 5 বোলারের ক্ষেত্রে সিদ্ধান্ত যেটা নেওয়ার সেটা হচ্ছে আমরা কি 3 স্পিনার 2 পেসার নিয়ে খেলবো নাকি 2 পেসার 3 মানে পেসার বেশি নেবো নাকি স্পিনার বেশি নেবো, 3 স্পিনার 2 পেসার অথবা 3 পেসার 2 স্পিনার। গত সিরিজের 3টা ম্যাচে নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন তারা আমাদের একাদশে ছিলেন। শেখ মাহেদিকে কিন্তু এই জায়গাটাতে চিটাগাং এর উইকেট হয়তো বা ঢাকার মতো এত স্পিন সহায়ক না, কিন্তু তারপরেও তাকে একাদশে ইনক্লুড করা হবে বলেই আমার কাছে মনে হয় থার্ড স্পিনার হিসেবে। এবং প্রথম ম্যাচে আপনি বা এখানে ধরেন থার্ড পেসারও থাকতে পারে যে তাসকিন এবং মুস্তাফিজের পাশাপাশি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা এইখানটাতে হয়তো বা আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটাতে আমরা 3 পেসার 2 স্পিনারে গিয়েছি। এটা ঘরের মাটিতে যেহেতু খেলা, আমাদের চিটাগাং মিরপুরের মতো উইকেট না হলেও এখানে 3 স্পিনার 2 পেসার নিয়ে বাংলাদেশ আসলে খেলতে পারে। তাহলে ফাইনালি গিয়ে বাংলাদেশের যেই একাদশটা হবে বলে আমার কাছে মনে হয় যে আমাদের টিম ম্যানেজমেন্ট যেটা করবে সেই জায়গাটাতে আমার কাছে মনে হয়, মানে টিম ম্যানেজমেন্ট করবে মানে কি আমি বলছি টিম ম্যানেজমেন্ট করবে না, মানে আমার কাছে যেটা মনে হয় যে টিম ম্যানেজমেন্ট একটু আউট অফ দ্য বক্স ভেবে একটা একাদশ তারা করতে পারে। যেই একাদশে আমি আসলে সাইফ হাসানকে নাম্বার 4-এ দেখি, যে একাদশে আমি আসলে জাকের আলী অনিক, শামীম পাটোয়ারিকে একজনকেও আমি একাদশে দেখি না, এবং যে একাদশে আমি 3 জন স্পিনার 2 জন পেস বোলারকে আসলে একাদশে দেখি। ফাইনালি কি আমাদের সেই একাদশটা এরকম হলে ভালো হয় বলে আমার কাছে মনে হয় যে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস,
4 নম্বরে সাইফ হাসান, 5 নম্বরে তাওহিদ হৃদয়, 6 নম্বরে নুরুল হাসান সোহান। এই 6 জন হচ্ছে কি আমাদের ব্যাটসম্যান, অর্থাৎ জাকের আলী অনেক, শামীম পাটোয়ারি দুইজনই আসলে বাদ, এবং মিডল অর্ডার ওই জায়গাটাতে আমি সাইফকে অ্যাকোমোডেট করছি। সঙ্গে আমাদের 5 বোলারের মধ্যে 3 স্পিনার শেখ মাহিদি, রিশাদ, নাসুম, এর সঙ্গে হচ্ছে কি তাসকিন ও মুস্তাফিজ। এইটাই আমার মনে হয় যে আফগানিস্তানের বিপক্ষে যে আমরা সিরিজটা জিতেছি 3-0, তারপরে সেই ধারাবাহিকতা ধরে রাখার যে আমাদের চ্যালেঞ্জ, টানা যে 5ম সিরিজ জয়ের চ্যালেঞ্জটা যে আমরা শুরু করবো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে, সম্ভাব্য সেরা একাদশ হতে পারে। কিন্তু আমি এটা বলেও আমি এটা সেটা জানি, আমি জানি না টিম ম্যানেজমেন্ট কিরকম কি ডিসিশন নেবে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে টিম ম্যানেজমেন্ট এইখানটাতে সাইফকে অ্যাকোমোডেট করার জন্য অন্তত পক্ষে টপ অর্ডার ওই জায়গায় ওই তামিম, ইমন, লিটন, সাইফ, সোহান, সাইফ, হৃদয় এবং সোহান, এই যে 6 ব্যাটসম্যানের কথা আমি বলছি, আমার ধারণা টিম ম্যানেজমেন্ট এই জায়গাটাতে এইরকম ভাবে খেলাবে না, কোন একটা গুবলেট পাকিয়ে ফেলবে প্রবাবলি জাকের আলী অনিককে একাদশে আনার জন্য। কিন্তু আপনার কাছে কি মনে হয় কিনা যে একাদশটা আমি বললাম সেইটাই সম্ভাব্য সেরা একাদশ হতে পারে? জানান আপনার পছন্দের একাদশ।